Welcome back, প্রিয় দর্শক। আমরা বিরতির পর আবার ফেরত আসছি and we are discussing currently about the recent immigration changes in asylum. কি কি changes এসেছে হোম অফিসের পলিসিতে। We will be exploring that in detail, and in the meantime we will also try to take as much as calls possible today. আমরা কিছু কলস নিয়েছি বিরতির আগে, and we will try to take as much as calls possible now. So if you have any questions, feel free to give us a call during the show anytime. তো স্যার, আমরা বিরতিতে যাওয়ার আগে ডিটেনশন নিয়ে কথা বলেছি, বেইল নিয়ে কথা বলেছি। উই অলসো কাভার্ড ভ্যারিয়াস ইস্যুজ, আই মিন বেসিক্যালি দ্য এন্টায়ার অ্যাসাইলাম প্রসিজার অ্যান্ড the process and what on which grounds people can actually seek asylum on. Arekta jinish sir, khub recently sir, you have seen that there is a shift in the the head of state the head of government. Boris Johnson has resigned. Many cabinet positions have been emptied so far, and Preeti Patel is still the Home Secretary as of now. So sir, ekhane to major policies kichu changes esheche, and it happened before that, but ekti significant change in asylum was introduction of the Rwanda policy, sir. তো এটার ব্যাপারে একটু বলতে পারতেন যদি স্যার দর্শকদের, যে রাওয়ান্ডা পলিসিটা কি এন্ড কাকে রাওয়ান্ডাতে পাঠানো হবে আর কি ইন সার্টেন সিচুয়েশন। আসলে যে রাওয়ান্ডা পলিসিটা অ্যাট দ্য মোমেন্ট এটা মনে হয় এটা একটা স্টাক হয়ে গেছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, হচ্ছে রাইট। সব কিছু মিলে পলিসিতে কিছু চেঞ্জ আসতেও পারে। যেই পলিসিটা ইভেন কি প্রিন্স চার্লস পর্যন্ত লাইক করে নেই, এটা এখন এম্বার্গোর মধ্যে পড়ে গেছে। আই বিলিভ, আমাকে আমাদের মনে হচ্ছে ইট উইল নট গো হেড, কারণ এটা এক ধরনের কন্ট্রাক্ট। ইনফ্যাক্ট ওরা চেষ্টা করেছিল কন্ট্রাক্ট বিটুইন রুয়ান্ডা অ্যান্ড ইউনাইটেড কিংডম, যে তারা লোকগুলি নেবে, এর বিনিময়ে তারা একটা অর্থনৈতিক সাহায্য দেবে। ইনফ্যাক্ট তারা চেষ্টা করেছিল স্যার, আপনি যেটা বলেছেন যে আই থিংক देयर वाज আ কেস। তবে একটা কথা আমি বলবো এখানে, যে বরিস জনসন রিজাইন করেছে এবং হি ইজ গোয়িং টু গো ভেরি সুন once there is a new leader. No, he is definitely going, because there will be he has resigned. Yeah, he has resigned. He has declared to resign, and somebody else will come in his position. এক্ষেত্রে কিন্তু আমাদের, আমি দেখেছি যে অনেক ইমিগ্রেন্টরা কিন্তু যারা আনডকুমেন্টেড, দে আর নট ভেরি হ্যাপি। কারণ কি? কারণ হচ্ছে বরিস জনসন যখন লন্ডনের মেয়র ছিলেন, গ্রেটার লন্ডন মেয়র, তখন থেকে কিন্তু উনি বলতেন যে যারা আনডকুমেন্টেড লোকজন, যারা অনেক বছর ধরে আছে, যারা কাজ করতে পারবে, তাদেরকে পারমিশন দিয়ে দাও। যেটা আমেরিকায় বিভিন্ন সময়, ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন সময় করেছেন। উনি কিন্তু এটা প্রবক্তা ছিলেন। দেন ওয়ান্স হি বিকেম প্রাইম মিনিস্টার, হি অলসো ওয়াজ সেইং দ্য সেম থিং। হয়তো প্রীত প্যাটেল এবং তাদের টিম এটা নিয়ে খুব বেশি আগায় নেই, কিন্তু এর মধ্যে কিছু কিছু লোককে যে রেগুলারাইজ করা হয়নি, এমনকি 20 বছর না হলে যেখানে রেগুলারাইজ করা হয় না, সেক্ষেত্রেও আমরা দেখেছি 16, 17 বছর, 18 বছর হয়ে গেছে, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কম্পিটিশন গ্রাউন্ডে দেওয়া। কিছু কিছু ছাড় ফ্যামিলি বিভিন্ন জনের দেওয়া হয়েছে। বরিশের সময় 7 বছরের বাচ্চাদেরকে এখানে 7 বছর থাকার পরে দেখা যাচ্ছে পার্মানেন্ট দিয়ে দিচ্ছে। তারপরে চেঞ্জেস ইন হোম ইমিগ্রেশন অনেক, তারপরে এই যে বিশাল একটা অ্যাপ্লিকেশন ফি যে অনেক মকুব করা হচ্ছে, অনেক কিছু আছে। স্টুডেন্টদের ব্যাপারে রিল্যাক্স করা হয়েছে এই যে, এবং ওয়ার্ক পারমিট, স্কিল্ড ওয়ার্কার, এটা অনেক শিথিল করা হয়েছে, অনেক লোকজন আসছে। কাজেই ইউরোপের উপর থেকে তারা যে ডিপেন্ডেন্সি বাদ দিয়ে এখন যে এশিয়া, বাংলাদেশের যে এশিয়া, বাংলাদেশও এশিয়ার বিভিন্ন দেশ থেকে, অন্যান্য দেশ থেকে লোকজন আনার যে একটা উপরে জোর দিচ্ছে, স্টুডেন্ট, ম্যান পাওয়ার, এইসব ক্ষেত্রে, তো এবং তাদেরকে সেটেলমেন্টের সুযোগ দিচ্ছে, স্টুডেন্টদেরকে 2 বছর কাজের সুযোগ দেওয়া হচ্ছে। এই সব কিছু অনেক পজিটিভ ইমিগ্রেন্টের জন্য ছিল। এটা অনেক এবং সবাই আশা করছে যে আনডকুমেন্টেড যারা মাইগ্রেন্ট, তারা হয়তো শীঘ্রই একটা ডিক্লারেশন পেয়ে যাবেন, অ্যামনেস্টি পেয়ে যাবেন। সেটা বলেছে চলে গেলেও যে এটা আসবে না এমন কোনো কথা নয়, যদি পলিসি তারা এর মধ্যে ঠিক করে থাকে, টুমোরে আসবে। কিন্তু বরিস জনসন কিন্তু এটা নিয়ে মোটামুটি তার একটা ভয়েস ছিল। তো সেই জন্য যদি উনি চলে যাচ্ছেন, এটা কিন্তু সব মাইগ্রেন্টরা কিন্তু যারা, স্পেশালি যারা এখানে রেগুলারাইজ করতে চান,
তারা কিন্তু সবাই কিন্তু এটা নিয়ে হ্যাপি না, যতই সে ভুল করুক অন্যায় করুক। এটা হচ্ছে কিন্তু অনেকেরই কমেন্ট, আমি যেটা বললাম আর কি সেটা। ধন্যবাদ স্যার। স্যার আমরা পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে একটি কলার কল নিয়ে আসি। সো লেটস গো টু আর নেক্সট কলার। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বলুন প্লিজ। মনোয়ার স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শফিকুল আলম বার্লি থেকে প্রথমে স্যারকে সালাম জানাই। আমি বলতাম চাই, বরিস জনসন প্রাইম মিনিস্টার অফ গ্রেট ব্রিটেন, হি ইজ এ গ্রেট প্রাইম মিনিস্টার অফ হিজ ওন টাইম. He's great prime minister. I'm going to say to him, he's a great prime minister. It's a member fault. That's why he resigned. Not his fault. ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর অপিনিয়ন। এটা আপনার অপিনিয়ন, আমরা এখানে আজকে এটা নিয়ে কোনো ডিসকাশন করবো না আসলে। এবং অবশ্যই বরিসের পক্ষে বিপক্ষে লোকজন আছেন, আমরা কারোর পক্ষে বিপক্ষে না। আমরা অবশ্যই এইটা লর একটা প্রোগ্রাম, আমরা চাইবো এই দেশে যে ইমিগ্রেশন লটা যেন আরও মানবিক হয়, আরও ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি হয়, এটাই আমরা চাইবো। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার প্রশ্ন দেওয়ার জন্য। ডিসপাইট বিং এ ভেরি পলিটিক্যাল ওপিনিয়নেটেড কি একটা কল ছিল, বাট এনিওয়ে স্যার, আমি একটু রাওয়ান্ডাতে একটু মুভ ব্যাক করতে যাচ্ছি আর কি, রাওয়ান্ডা সিচুয়েশনের কি। আসলে স্যার, যখন পলিসিটা ইন্ট্রোডিউস করা হয়, আই বিলিভ দের ওয়াজ আ ফ্লাইট স্কেজুলড ফর পিপল টু বি টেকেন টু রাওয়ান্ডা in June, but it was stopped. UNHCR তাদের যে ইন্টারভেনশন, তাদের এম্বার্গো, এই সব কিছু মিলিয়ে কাজেই এটা পরে আরও এখানে কোর্টে হিয়ারিং হবে, রাইট। আর এই পলিসিটা আরও অনেক রিভিউর মধ্যে যাবে। একটা যখন ফ্লাইট একবার যখন আর ফ্লাই করতে পারেনি, অ্যাবাউট টু ফ্লাই বাট হ্যাড টু বি স্টপড, রাইট। দ্যাট মিনস এটা আদৌ বাস্তবতা প্র্যাকটিক্যালি কোনো দেখবে কিনা, এটা সন্দেহ। আমি কোনো ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলতে চাই না, তবে এগুলো অ্যারোগ্যান্ট কতগুলো সিদ্ধান্ত বর্তমান হোম সেক্রেটারির ছিল এবং আছে, যেগুলো মানুষ ওয়েলকাম করে না। এবং কালকে অনেকেই বলতে শুনেছি যে তারা হয়তো প্যাটেলের তার পজিশন থেকে সরে গেলে সাধারণ মানুষ কিন্তু অনেকেই ইমিগ্রেন্টরা খুশি হতেন। যাই হোক, এটা অনেকের কমেন্ট আমি বললাম আর কি, কারণ অনেকে অনেক খেপিয়েছেন বিভিন্নভাবে এ ধরনের রং পলিসি করার মাধ্যমে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার, আরেকটি মেজর চেঞ্জ এসেছে আর কি, অ্যাপার্ট ফ্রম দ্য রাওয়ান্ডা পলিসি, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন যারা ক্লেম করে থাকেন আর কি, অ্যান্ড some changes have been made to the terms of their visa conditions once they are being granted humanitarian protection. তো স্যার, এটার ব্যাপারে একটু বলতে পারতেন যে আগে যেরকম একটি নিয়ম ছিল যে আই থিঙ্ক they would have gotten 5 years, after that they would qualify for settlement, but now the situation has changed a little bit. Sir, এটার ব্যাপারে একটু বলতে পারতেন যদি। Okay, there used to be case when someone sought asylum, then asylum is refused, barred. Still someone is given humanitarian protection. তারা বলছে yes, you don't fit within the refugee policy or convention, but because of your personal circumstances or the country's situation, we are giving you humanitarian protections. তো হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন যেটা দেওয়া হয়, মানবিক প্রোটেকশন, তার রাইটস সেম এজ অ্যাসাইলাম যারা পেয়েছে রিফিউজি তাদের সেম, এবং 5 বছর পরেই তাদের পার্মানেন্ট করার নিয়ম, তারাও ফ্যামিলি আনতে পারে, সব কিছু ঠিক, তাদের অধিকারও সব সেম। কিন্তু এখন বলছে 28 জুন থেকে যারা অ্যাপ্লিকেশন করবে অ্যাসাইলাম, তাদের যদি রিফিউজ হয়ে যায়, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন দেওয়া হয়, তাদেরকে 5 বছর জায়গায় 10 বছর লাগবে পার্মানেন্ট হতে। আর যাদের শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে তাদেরটা যদি সাকসেসফুল হয়, তাহলে তাদেরকেও 10 বছরের রুটে দেওয়া হবে, 5 বছরের রুটে দেওয়া হবে না। এটা একটা মেজর একটা চেঞ্জ, বিশাল, কোয়াইট সিগনিফিকেন্ট। হ্যাঁ, এগুলি নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না। আমি একটু এখানে সারপ্রাইজড হই, সবাই এটা একটা মানবিক, যাদেরকে মানবিকভাবে প্রোটেকশনের ব্যবস্থা করা হবে, সে এখানে পার্মানেন্ট হওয়ার জন্য 10 বছর লাগবে। তো কাজেই এটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য কথা না। অবশ্য তাদের ছেলেমেয়েরা যদি এদিকে 7 বছর হয়ে যায়, তাহলে 7 বছর রুটে তারা বেনিফিটটা পাবে। বাচ্চারা যদি 10 বছর এখানে হয়ে যায় জন্মের পর থেকে, তাহলে হ্যাঁ, সেটা তখন তারা ব্রিটিশ সিটিজেনশিপ পাবে। এগুলি এইসব স্কোপগুলি আবার তাদের জন্য থাকছে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যারা মূল অ্যাপ্লিক্যান্ট হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন, তাদের জন্য যখন 10 বছরের ভিত্তিতে করা হবে,
10 বছর তখন স্বাভাবিকভাবে তার যে ফ্যামিলির যে সবার উপরে এটা ইম্প্যাক্টটা হবে। এই যে ইনডেফিনিট লিভ টু রিমেইন না থাকার কারণে 10 বছর তাকে টেম্পোরারি মাইগ্রেন্ট হয়ে থাকতে হবে। তো আমি মনে করি এটা হোম অফিসের একটা মানবিকতা বিরোধী একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। ডেফিনেটলি ইটস কোয়াইট দ্যাট শুড বি চেঞ্জড and arbitrary. বাট স্যার আমার আরেকটি স্পেসিফিক আর কি একটি সিনারিও বেসড একটি কোয়েশ্চেন ছিল অ্যাসাইলাম নিয়ে স্যার। আপনি নিশ্চয়ই জানেন যে যারা অ্যাসাইলাম সিক করতে থাকে আর কি, আমার একটি পার্টিকুলার সিনারিও বেসড একটি কোয়েশ্চেন আছে স্যার। লেটস সে ফর এক্সাম্পল একটি ইন্ডিভিজুয়াল হি কেম টু দ্য UK as a student, and then after that his visa expired. Before his visa was about to expire, he claimed asylum. And somehow his asylum application was not refused. It was considered আর কি, and এর মধ্যে আর কি দেখা যাচ্ছে যে somehow he managed to accrue 10 years of long residence আর কি, যদি বলে থাকেন আর কি, যদি if that applies section 3, if 3C if it applies. So sir, এই ক্ষেত্রে will they be eligible for ILR application মানে based on 10 years long residence, and যদি পেয়েও থাকে Are you talking about if someone's application is still pending? Yes sir. But was he lawful when he claimed asylum? Yes sir, like I said, so before his visa expired he applied for asylum, and তাহলে কি স্যার আইএলআর পাবে, এবং যদি পেয়েও থাকে তা will his ILR be accepted under? Good, interesting question. কেউ ফর এক্সাম্পল কেউ স্টুডেন্ট কিংবা ওয়ার্ক পারমিট হোল্ডার কিংবা ভিজিট হিসেবে আসলো, এসে ওইটা পার হওয়ার আগেই উনি অ্যাসাইলাম সিক করলো, রাইট স্ক্রিনিং ইন্টারভিউটা তার ওইটা পার হওয়ার আগে হয়েছে, রাইট এর মধ্যে কোনো ডিসিশন হয়নি, ডিসিশন না হতে 10 বছর হয়ে গেল। So we can argue on the basis of section 3C under 1971 Immigration Act, বলতে পারি that is a continuation of lawful residence and that should be counted, and therefore section 3 is counted or should be counted, and he or she should be granted indefinite leave to remain on the basis of 10 years long residence. So ওই ক্ষেত্রে কি স্যার আইএলআর যে পাবে will it be based on ওদের বিআরপি কার্ডে কি সেটেলমেন্ট রিফ্লেক্ট করবে, নাকি it will be just normal ILR application based on 10 years long residence আর কি? এটা একটি নর্মাল আইএলআর হবে তখন 10 years বেসিস হবে অবভিয়াসলি, বিকজ তখন তো ও তো ওকে তো স্ট্যাটাস দেওয়া হয়নি এখনো, রাইট, কাজে ও কোনো রিফিউজি স্ট্যাটাস থাকছে না সেখানে। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন। স্যার আমার আরেকটি প্রশ্ন আছে আপনার, asylum application যদি রিফিউজড হয়ে যায় স্যার, ইফ ইট ইজ রিফিউজড, লেটস সে তাদের সাবস্ট্যান্টিভ ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর দ্য হোম অফিস রিফিউজড দেয়ার অ্যাপ্লিকেশন, তো স্যার ওদেরকে অ্যাপিল রাইট থাকে, এবং যদি অ্যাপিল রাইট থেকে থাকেন কি ক্যান দে অ্যাপিল, এন্ড হোয়াট উড বি দ্য প্রসেস ইন দ্যাট? অ্যাসাইলাম সিকার্স সবার অ্যাপিল রাইট থাকবে না, যাদেরকে রিফিউজ করা হবে, যাদেরকে বলা হবে ইউর কেস ইজ নট ওয়েল ফাউন্ডেড অর ম্যানিফেস্টেডলি আনফাউন্ডেড, বেসলেস, অল লাইজ, নাথিং এলস, তখন ওকে কোনো রাইট অফ আপিল দেওয়া হবে না। আর যার কেস ওইটা বলা হবে না তাকে নর্মালি রাইট অফ আপিল দেওয়া হবে, আপিলের সিস্টেমে যাবে। অ্যান্ড দেন স্যার what do you think are the chances of being successful on an appeal for asylum? It depends. Obviously it varies from case to case, but you have done many cases it depends. in the last 20 years. So. It depends. এটা all we talk about on the balance of probabilities, whether he has got actually the genuine claim for asylum, and all the tests to reasonable likelihood, serious likelihood, proportionality, all these things, issues, tests, আমাদের ইমিগ্রেশন রুলের মধ্যে, লর মধ্যে আছে, ইমিগ্রেশন পলিসির মধ্যে আছে, অ্যাসাইলাম পলিসির মধ্যে আছে, লিগেল পয়েন্টগুলো উই হ্যাভ টু বি স্যাটিসফাইড। ক্লায়েন্টরা তো অনেক সময় আমরা এগুলো বোঝাতে পারি না, বাট এখানে লিগেল কতগুলি হার্ডেল আছে, একটার পর একটা এগুলি মিট করতে হয়। তো কাজে কেস যদি স্ট্রং হয়, গোছানো হয়, অবশ্যই আপিলে হাই লাইকলিহুড অফ গেটিং ইট সাকসেসফুল। আর যদি সেখানে কেস প্রিপারেশনটা যদি উইক হয়, যদি তার কেসটা খুব মানে ওইভাবে ঠিক মতো ইনিশিয়ালি করা ঠিক হয়নি, তাহলে দেখা যাবে তার আপিলে গিয়েও তার কেসটা I mean inevitably it will be also
ডিসমিসড। তবে দ্যাট ইজ নট এন্ড অফ দ্য স্টোরি। যখন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে যাওয়া হয় নিম্নতর আদালতে, তখন কেসটা সাকসেসফুল না হলে তখন আপনার দুইটা আপিলের রাইট থাকছে অন পেপারস। একটা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের কাছে ডাইরেক্ট অন পয়েন্ট অফ ল, আর সেটাও যদি না দেয় তখন আপার ট্রাইব্যুনাল ডাইরেক্ট করা যায়। দেন যদি এগ্রি করে তখন আর একটা হিয়ারিং হয়, একটা নয় আরও 2-3টা হিয়ারিং হতে পারে, এরকম হয়। যেমন আমার একটা ঘটনা আছে যে যখন একটা কেসে পারমিশন পেলাম ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল রিফিউজ করার পর, তারপরে আপার ট্রাইব্যুনাল এটা নিয়ে আরও 5টা হিয়ারিং হয়ে গেছে। কাজেই একটা হচ্ছে পয়েন্ট অফ ল হিয়ারিং, ওয়েদার অর নট দ্য প্রিভিয়াস ডিসিশন শুড বি সেট অ্যাসাইড। রাইট। তো জাজ কেন ভুল করছে সেটা আবার আর্গিউ করতে হবে। সেটিং অ্যাসাইড করার পরে তখন নতুন জাজমেন্ট দেওয়ার জন্য হয় ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল এটা ফেরত পাঠাবে, না হলে আপার ট্রাইব্যুনাল এটা হিয়ারিং হবে। অথবা আপার ট্রাইব্যুনাল, আমরা যদি এগ্রি করি দুই পক্ষের লয়ার, আপার ট্রাইব্যুনাল উইল মেক ডিসিশন বাই জাজ বাই হিম অর হার সেলফ, একটা টাইমের মধ্যে দিয়ে দেবে। তো কাজেই এগুলো বিভিন্নভাবে বিভিন্ন ধারা এক একটা কেস যায়, কোনটা কোন দিকে যাবে এটা বলা মুশকিল। কেউ যদি বলে যে না আমার এখানে 2টা হিয়ারিং হবে, একটা হিয়ারিং সব শেষ, নট নেসেসারিলি। বিভিন্ন সময় বিভিন্ন টার্ন নিতে পারে। যেমন আমার একটা কেসে দেখা গেল বললো যে কি এই আপার ট্রাইব্যুনাল পারমিশন দিল, দিয়ে বললো এই কেসটাকে আমরা একটা ইয়ে করবো, গাইডেন্স কেস করব। তো কান্ট্রি কেস, কাজে এটার জন্য একটা কান্ট্রি কেসের জন্য প্রচুর প্রিপারেশন নিতে হয়। তো কাজে এটা ধরেন এগুলি যখন হয় তখন ডিলে হয়ে যায় ব্যাপারটা। তখন এদিকে ক্লায়েন্ট চায় আমার অত কান্ট্রি রিপোর্ট করার দরকার নাই, আমি তাড়াতাড়ি এসপার ওপার চাই। রাইট। এগুলি অনেক সময় এগুলির চোরাবালিতে আমাদের ক্লায়েন্ট অনেক সময় আটকে যান সিস্টেমের মধ্যে, কিছু করার থাকে না, তখন ওইভাবেই এটা যায়। And যদি finally sir, let's say they have exhausted all remedies, judicial review কি করতে পারে? or judicial review যদি না করে থাকে, judicial review প্রথমে those who don't have the right of appeal, first of all they can go for judicial review. Judicial review you cannot go straight away, you have to apply for permission for judicial review. Right. তো এই পারমিশন ফর জুডিশিয়াল রিভিউ যদি গ্র্যান্ট হয়, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি এক্সপেক্ট ওয়ান হিয়ারিং। আবার হিয়ারিং এটার জন্য হতে পারে যদি জুডিশিয়াল রিভিউ পারমিশন গ্র্যান্ট না করে, সেটার জন্য হইতে পারে যখন অ্যাপ্লিকেশনটা রিনিউ করা হয়। অনেকে এই প্রসিডিউরগুলো আমাদের সাধারণ ক্লায়েন্টগুলো তো বোঝা কঠিন ব্যাপার, কারণ এগুলি এত কিছু তো লয়ারদের মুখস্থ থাকে না নিয়মগুলো অনেক সময়। তো কাজে এই প্রসিডিউরগুলোর মাধ্যমে আপনাকে যেতে হবে। আর যখন দেখা যাবে জুডিশিয়াল কোনো আপনার কোনো কেসে নাই, আপনি আবার ফ্রেশ ক্লেম করলেন, ফ্রেশ ক্লেম করে সেটা রিফিউজ হয়ে গেল, আপিলের রাইট দিল, বলো যে না আপনার কেসটা আগের সেম কেসের এই একটা রিপিটেশন, ফার্দার সাবমিশন লিভারপুলে গিয়ে ফিজিক্যালি করে আসছেন, সেটাকেও তারা ডিনাই করলো যে নাথিং নিউ বললো। তখনও আপনাকে তখন অ্যাসাইলামের জন্য আপনাকে তখন জুডিশিয়াল রিভিউর জন্য যেতে হতে পারে। যদি আপনার কেসের ভালো মেরিট থাকে, চান্স থাকে, then good lawyer will advise you to go for judicial review. Of course that is expensive. আমি সবসময় এগুলোর জন্য লিগেল এডও পাওয়া যায় না, কাজে এগুলো এক্সপেন্সিভ ব্যাপার। জুডিশিয়াল রিভিউ তখন ক্লায়েন্টকে নিয়ে লয়ার ডিসিশন নেয় যে আমি জুডিশিয়াল রিভিউ করবো নাকি অন্য ক্যাটাগরিতে কোনো অ্যাপ্লিকেশন করবো নাকি অন্য কোনো ডিসিশন নেবো, সব ক্লায়েন্ট বেস্ট ইন্টারেস্টে ডিসিশন নেওয়া হয়। ক্লায়েন্টের সাথে যেটা এগ্রি করা হবে সেটাই। কোনো সময় ক্লায়েন্ট বলে না আই এম ফেড আপ, আমি আর কিছুই করবো না, চুপচাপ। ক্লায়েন্ট দেখা গেলো এমনি রয়ে গেছেন ওনার মতো করে, ইটস আপ টু হিম অর হার। কিন্তু আমরা তো বলবো এটা করেন এই সিস্টেমে যান, এই সিস্টেমে হোমের সাথে একটু রাখেন, কন্ট্যাক্ট রাখেন। হিউমকে সবসময় একটা রিপ্রেজেন্টেশনের মধ্যে রাখলে কোনো সময় এটা পজিটিভলি হোম অফিস নিতে পারে। তো ইট ডাজন্ট মিন দ্যাট দে উইল হ্যাভ টু লিসেন টু মি অর এনি আদার লয়ার, বাট লয়ারের কথা শোনা ভালো। আবার অনেক সময় দেখা যায় এইসব ব্যাপারে অনেক দিন যখন কেস চলে, লয়ারের উপরে ফেড আপ হয়ে যায় আমাদের ক্লায়েন্টরা, তখন আপনাকে বুঝতে হবে যে আসলেই এই যে সম্পর্কটা লয়ার এবং ক্লায়েন্টের সম্পর্কটা এটা কি নষ্ট হলে অনেক সময় দেখা যায় কেস হয় না ঠিক মতো। তো সেই জন্য যদি দেখেন যে ক্লায়েন্ট হ্যাপি না, তখন আপনাকে লয়ারকেও অনেক লয়ারটা বুঝতে পারে না, আবার অনেক ক্লায়েন্টও এটা বুঝাইতে পারে না। উনিও পেটে ওই পাথর বেঁধে মানে চুপচাপ সব সহ্য করে যায়। লয়ার একটার পর একটা ভুল করে,
অনেক ধরনের ব্যাপার থাকে। তো কাজেই এখানে অ্যাসাইলাম, ইমিগ্রেশন এগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে তাদের বেস্ট ইন্টারেস্টে কাজ করতে হবে এবং তাদেরকে ইনভলভ রাখতে হবে ডিসিশন মেকিংয়ে। কারণ আমার ক্লায়েন্ট আমাকে ফাইল দিয়ে গেছে, আর ক্লায়েন্টকে আপিল করছে, ক্লায়েন্ট জানেও না স্যার কী করতেছে, উনি জানেন, আই ডোন্ট নো, এটা বললে হবে না, এটা উনি জানতে হবে, উনি বুঝতে হবে, ক্লায়েন্টকে বোঝাতে হবে। ক্লায়েন্টকে বোঝানোর জন্য সে ক্যাপাসিটি লয়ারে থাকতে হবে। ক্লায়েন্ট তো ল পড়ে আসে নেই, Definitely. বুঝবে করতে You have to break it down to the client. আপনি ইয়েস রাইট। Sir, one last question, sir, and then we will end the program, and you can give your just one last question, sir. Very briefly, can people who claimed asylum, who lost everything, I mean, who যারা appeal rights exhaust করে কি, they have failed to actually make their asylum journey successful, so যদি unsuccessful হয়ে থাকে, and can they switch to a different visa category, or there are any restrictions on that matter? কথা হচ্ছে একটা ইমিগ্রেশন স্ট্যাটাস থেকে সুইচ করতে পারে, Because many people think একটা ইমিগ্রেশন সুইচ করতে পারে। যেমন মনে করে একজন স্টুডেন্ট অ্যাসাইলাম চেয়েছে, অ্যাসাইলামটা পেন্ডিং আছে, তো সে এখন স্টুডেন্টই আছে এক হিসাবে, Right. ফর দ্য পারপাস অফ ইমিগ্রেশন রুল আন্ডার সেকশন 3C, Right. সেটা যদি হয়ে থাকে, ওয়াই নট, ও ম্যারিজ করে ম্যারিজে সুইচ করতে পারে, ও স্কিল্ড ওয়ার্কারে সুইচ করতে পারে, right. ও আবার স্টুডেন্ট স্ট্যাটাসে যেতে পারে। দেবে কি না দেবে এটা হোম অফিসের ব্যাপার, বাট ল তো বলছে ও করতে পারবে, Like as long as their claim is pending, sir. অ্যাজ লং অ্যাজ উনি ভিজিটর হিসেবে এই দেশে আসেন নাই, Right. শর্ট টার্ম ভিসায় আসেন নাই। এই লিমিটেশনগুলো কয়েকটা লিমিটেশন আছে, আদারওয়াইজ না পারার কোনো কারণ নেই। ধন্যবাদ স্যার, আজকে প্রোগ্রামটা এখানে শেষ করছি স্যার। ইফ ভেরি ব্রিফলি স্যার, আপনি ইফ ইউ হ্যাভ এনি রিমার্কস, কালকে ঈদ আছে স্যার, ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং ইন দ্যাট, ওই আলোকে যদি কিছু বলতে চাচ্ছেন স্যার। জি, সবাইকে আজকে প্রোগ্রাম শেষ করার আগেই ঈদ মোবারক জানাচ্ছি, এবং আমাদের প্রিয় দেশ মাতৃভূমি বাংলাদেশেও কিন্তু ঈদ হবে আগামী পরশুদিন, এবং আমি মনে করি সবাই এই ঈদটা কিন্তু ঈদের অনেক ব্যাকগ্রাউন্ড আছে। ঈদ কেন বলছি আমরা, কিন্তু একদিকে আনন্দ, আরেকদিকে আমাদের এটা এক ধরনের অনেক কিছু বোঝার ব্যাপার। এটা আজকে আবারও হজের যে আরাফাতের ময়দানে সবাই এক হয়েছে, সেই দিনটা একটা পবিত্র দিন। আল্লাহর কাছে আপনি যেটাই চাইবেন এই সময়ে, অবশ্যই আল্লাহ তাআলা আপনারটা কবুল করবেন। এবং আমার আজকে প্রার্থনা যে লক্ষ লক্ষ হাজিরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গেছেন, আল্লাহ তাআলা তাদের হজটা কবুল করে নিন, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, এই আশাটাই আজকে রাখছি। খোদা হাফেজ। Thank you very much, sir. Thank you very much, sir, for coming into the studio and answering all of our viewers' question. প্রিয় দর্শক, আজকে আমরা প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আশা করি আপনার প্রোগ্রামটি দেখে বেনিফিট হয়েছেন, উপকৃত হয়েছেন, অ্যান্ড আশা করি আপনাদের প্রোগ্রামটি দেখে ভালো লেগেছে। কালকে ঈদ উপলক্ষে আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক। পরবর্তী প্রোগ্রামে আবার নিশ্চয়ই দেখা হবে। Up until next time, this is Fayaz Amin signing off from Law with Barrister Monowar. Thank you very much for watching.